আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। কাজ হলো যে বিএনপি রে খালি ঠেকাও, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, সংসদ বলি, সব জায়গায় সবাইকে বলতে তোমরা যা করার করো। যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথা বলে যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার খাতা পুরি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি আসলে মানবেন? আপনি যদি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত থাকেন এই দেশে এই মুহূর্তে, তাহলে আপনার এমন হ্যাডাম তৈরি হবে আপনি যে কোনো কিছু করতে পারেন। তোমরা শুধু বিএনপিকে ঠেকাও, বাদবাকি যত খুশি উল্টাপাল্টা কাজ করে বেড়াও, তাতে পুলিশ প্রশাসন কেউ বাধা দিবে না। অর্থাৎ আওয়ামী লীগকে দোষারোপ করে বা আওয়ামী লীগের সমালোচনা করে একটি লাইভ টকশোতে তুমুল আলোচনার ঝড় বয়ে দিয়েছে। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। রূপান্তর নাটক, এই নাটকটি ইউটিউবে আপলোড করার কিছুক্ষণ পরেই কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। কেন? সেখানে ট্রান্সজেন্ডারকে প্রমোশন করা হয়েছিল। যখন বয়কটের ডাক দিয়েছে সাধারণ ইসলামে প্রেমী জনগণ, তখন কিন্তু নাটকটা সরিয়ে নেওয়া হয়েছে। আর এই নাটকে অভিনয় করেছিল জনপ্রিয় একজন অভিনেতা, নাম হলো কি যেন, জাহিদ জোবান হয়তো। তো এই জোবান অবশেষে মুখ খুলেছে সেই বিষয়টি নিয়ে। ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে বিএনপির নেতাকর্মীদের জেলখানায় ভরা হয়েছে 60 লক্ষ আসামি, এই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কথা বলেছে। আর তার বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অগ্নিঝরা বক্তব্য দিয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে ভিপি নুরুল হক নূর, সেটিও শেয়ার করব। আরও 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, মোস্তফা ফিরোজের একটি ভিডিও এবং জাহিদুর রহমান সাহেবের একটি ভিডিও। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম চলুন জাহিদুর রহমান সাহেবের একটি বক্তব্য শুনে আসি। আপনি যদি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত থাকেন এই দেশে এই মুহূর্তে, তাহলে আপনার এমন হ্যাডাম তৈরি হবে আপনি যে কোনো কিছু করতে পারেন, এবং সব কিছু করার পরও আপনি আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলেও আস্ফালন করতে পারেন, সত্যিই পারেন। সম্প্রতি একজন আওয়ামী লীগের নেতা জনাব আবু তাহের, তার সন্তান বিপ্লবের একটা উক্তি আমাদের সামনে এসছে, সেটা নিয়ে কেউ কেউ নিউজ করেছেন। তবে যেটা হয় আর কি, আমরা আসলে বাংলাদেশ এভাবেই চলবে, বাংলাদেশ এমনই থাকবে একটা মেনে নিয়েছি। তাই আমি আসলে ফেসবুকেও খুব একটা উচ্চবাচ্য তাকে নিয়ে দেখিনি। মানে অনেক সময় হয় না যে আমরা কোনো একটা নিউজ অনেকে শেয়ার করি অন্তত বোঝাতে চাই যে এটা আমাদেরকে কিছুটা হলেও আহত করছে, আমাদের গায়ে লাগছে। সেই পরিস্থিতি আসলে এখন আর এক্সিস্ট করে না। উনি কি বলছেন আমি একটু পড়ি। উনি একজনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে, এখন উপজেলা নির্বাচন হচ্ছে আমরা জানি, মানে বক্তব্যটা উনি ওনার নিজের ফেসবুকে শেয়ার করছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ ইদানিং যেটা হয়, আপনি একটা জায়গায় বক্তব্য দিচ্ছেন, কেউ রেকর্ড করে ছেড়ে দিল, আপনি জানতেন না, তো একটা 11 মিনিটের বক্তব্য নিজে দিয়েছেন, নিজের ফেসবুকে শেয়ার করছেন। সেখানে একটা পর্যায়ে তাকে বলতে শোনা যায়, কেউ ভয় পাবেন না, আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতেই হয় নাই, হবেও না। ভোটের দিন পর্যন্ত আমি তেওয়ারীগঞ্জে থাকবো, আমি দেখব কে কত বড় সন্ত্রাসী হয়েছেন। আই রিপিট, কেউ ভয় পাবেন না, আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবেও না। ভোটের দিন পর্যন্ত আমি তেওয়ারীগঞ্জে থাকবো, আমি দেখব কে কত বড় সন্ত্রাসী হয়েছেন। উনি খারাপ মানুষ তো বটেই, আসলে এটা দেশের অন্তত বিচার বিভাগ তাকে সেই রকম তকমা শেষ পর্যন্ত দিয়েছে। এই ভদ্রলোক এক বিএনপি নেতাকে হত্যার জন্য প্রতিটা স্টেজ শেষ হয়ে, আপিল বিভাগ শেষ হয়ে সব জায়গায় তার মৃত্যুদণ্ড হয়েছিল। সেই মৃত্যুদণ্ড ক্ষমা করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। শুধু তাই না, আরও 2টি মামলা আমি পড়ি। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাকে মৃত্যুদণ্ডের সাজা মওকুফ করেন। পরের বছর আরও 2টি হত্যা মামলায় কামাল ও মহসিন হত্যা বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছর করেন রাষ্ট্রপতি। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় 12 সালে ফিরোজ হত্যা মামলা থেকে বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। এখানে একটু যোগ করে রাখি, 10 বছর পলাতক থাকার পর উনি আত্মসমর্পণ করেন। এই যে 10 বছর করা হয়েছে সাজা, উনি 10 বছর সাজা কাটেননি, সাজা রেয়াতও করা হয়েছিল এরপরে। আরও ফান আছে, এগুলো ফান আসলে। এই জনাব তাহের জেলে থাকা অবস্থায় বিয়ে করেছেন এবং নববধূকে নিয়ে জেলের সময়ও কাটিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশ এটা। যে মানুষটা রাষ্ট্রপতির ক্ষমা পান, সেই মানুষটা আসলে এমনই। অবশ্যই একটা জিনিস একটু অফ টপিক হলে বলে রাখি, আমরা প্রায় যখন এই ক্ষমাগুলোর কথা আমরা রাষ্ট্রপতিকে একরকম গালিগালাজ করি না, এগুলো রাষ্ট্রপতির আসলে কোনো কাজ না। এগুলো এই ক্ষেত্রে রাষ্ট্রপতির জায়গায় আপনি নির্দ্বিধায় প্রধানমন্ত্রী করতে পারেন। কারণ হচ্ছে সংবিধানের 48(3) অনুযায়ী রাষ্ট্রপতি নিজের বিবেচনায় স্বাধীনভাবে জাস্ট 2টো কাজ করতে পারে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা। আর যাবতীয় যত কাজ আছে সবগুলো প্রধানমন্ত্রীর পরামর্শে
করতে হবে। সংবিধানে এরকমভাবেও লেখা আছে, এক্সাক্ট ওয়ার্ডিং না হলেও তাকে পরামর্শ দিয়েছেন কিনা প্রধানমন্ত্রী বা কী পরামর্শ দিয়েছেন সেটা কোনো আদালতে চ্যালেঞ্জ করে জানতেও চাওয়া যাবে না। সুতরাং রাষ্ট্রপতির নামে যা যা দেখি ওই দুইটা ক্ষেত্র ছাড়া, দুইটা ক্ষেত্র না আসলে ট্রুলি যদি একটা ক্ষেত্র, প্রধানমন্ত্রী আপনি কাকে ডাকবেন এটা নির্বাচনের ফল অনেকটাই ডিটারমাইন করে দেয়। খুব ঝুলন্ত কিছু না হলে এটা সম্ভব না। আর প্রধান বিচারপতি তার একচ্ছত্র ক্ষমতা আছে কাগজে কলমে, কিন্তু বাংলাদেশে কীভাবে আমরা বুঝি। যাই হোক, আমরা সেই আলোচনায় ঢুকছি না। সুতরাং এটা সরকার তাকে কৃপা দেখিয়েছে, কে দেখিয়ে তাকে, তার মানে যে মানুষটা সরকারের এত আশীর্বাদ প্রাপ্ত, তার বউকে নিয়ে জেলে সময় কাটানো তো আসলে কোনো সমস্যার ব্যাপার না, মেজর কিছু না। যাই হোক, সেই আলোচনায় ঢুকছি না। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছি, আপনার হ্যাডাম যেহেতু আপনি দেখাতে পেরেছেন, যাকে খুন করেছি, আমি যতদূর মনে পড়ে আমি খুব ক্লিয়ার না, মানে বিএনপির যে নেতা হত্যাকাণ্ডের জন্য তার এই কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড হয়েছিল শেষ পর্যন্ত, সেই নেতা ডেড বডি টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা হয়েছিল, সো দ্যাট তাকে আইডেন্টিফাই ঠিক মতো করা যাতে না যায় সেরকম করে। ইয়াস, আমার যত মনে পড়ে। তো সেই রকম একটা ঘটনা ঘটিয়েছেন, আরও খুন, মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে আরও দুটো খুনের সাথে জড়িত হিসেবে, এবং নিজেও বলি এবং এরপর উনি বেরিয়ে আসছেন, দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতি তথাকথিত করে বেড়াচ্ছেন। আসলে রাজনীতি মানে আওয়ামী লীগের নামে পান্ডামি করে বেড়ানো হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি করে বেড়াচ্ছেন। উনি নিজের মুখে বলছেন, ওনাকে পান্ডা, আসলে আমার বলা উনি মন খারাপ নিশ্চয়ই হবেন না, ওনার কারণে উনি নিজেই বলছেন তার চেয়ে খারাপ লোক এই এলাকায় নাই, নিজের মুখে বলছেন। এবং আপনি আস্ফালন করতে পারেন, এই হ্যাডাম দেখে আস্ফালন করতে পারেন, সত্যিকার অর্থেই তাই। ওনার এলাকায় থাকলে যে কেউ তো ভয় পাবারই কথা, ভাই উনি খুন টুন করে ফেলতে পারে, আওয়ামী লীগও যদি খুন করে, এখন তো আওয়ামী লীগকে খুন করছে, তাতেও কিছু আসে যায় না। ওনার এইরকম হ্যাডাম আছে, উনি মাফ টাফ নিয়ে আবার চলে আসবেন। প্রিয় দর্শক শ্রোতা, জাহিদুর রহমান সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন। এবার আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, যারা মোস্তফা ফিরোজের একটি ভিডিও, সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই। আর এই কথার ভিত্তিতেই কথা বলেছেন মোস্তফা ফিরোজ। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি আসলে মানবেন বিরোধী পক্ষ বা বিএনপি? যেহেতু বিএনপির নামে বলছে, তারা মানতে চাইবেন না। তবে প্রধানমন্ত্রী যেটি বলেছেন টেকনিক্যালি এটা কারেক্ট, যে কোনো রাজনৈতিক মামলা নেই। আসলে রাজনৈতিক মামলা হয় না, রাজনীতি কোনো অপরাধ ধারায় পড়ে না। বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি আছে তাতে রাজনীতি করা কোনো অপরাধ না, রাজনীতি হচ্ছে সাংবিধানিক অধিকার। তাহলে রাজনীতিকরা বা রাজনৈতিক নেতাকর্মীরা কিভাবে তারা এই মামলার শিকার হয় এবং বলা হয় যে তাদেরকে রাজবন্দী বলা হয়? এই কারণে তাদেরকে অন্য মামলায় ঢোকানো হয়, যেমন যে গাড়ি পোড়ানো, নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, রাস্তায় প্রতিবন্ধকতা, তারপরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা কি রাজনৈতিক মামলা? এটা তো একটা ষড়যন্ত্রের মামলা। তো ওইরকমই এমনকি রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন দুর্নীতির মামলা হয় তখনও কিন্তু এটা রাজনৈতিক মামলা হিসাবেও পরিগণিত হয়। 111-এর সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুজনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির নানা মামলা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেগুলি সব কোয়াশ করা হয়, অর্থাৎ প্রত্যাহার করে নেওয়া হয় বা বাতিল করা হয়, কিন্তু থেকে যায় হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে, এবং ওই মামলায় কিন্তু তিনি এখন দণ্ডপ্রাপ্ত। তো সুতরাং এটা একটা রাজনৈতিক সুবিধা নিয়েছেন বর্তমান সরকার, যে বিরোধী পক্ষের ওই মামলা প্রত্যাহার করা হয়নি এবং ওই মামলাতেই সাজা দেওয়া হয়েছে। তো এটা যদি বিএনপি ক্ষমতায় থাকতো, একইভাবে ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা ছিল দুর্নীতির মামলা, সেই মামলায় দণ্ড দিত আর নিজেদের মামলাগুলো কোয়াশ করে নিত। এই তো বাংলাদেশের তো এই পাল্টাপাল্টি বিষয়, এর বাইরে তো আমরা যেতে পারিনি। সুতরাং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন, সর্বশেষ 28 অক্টোবর যে বিচারপতিদের বাসভবনে হামলা, তারপরে গাড়ি ভাঙচুর, নাশকতা, পুলিশ হত্যা, এইসব নানান মামলা তো দেওয়া হয়েছে। আচ্ছা চিন্তা করেন তো, তার ঠিক 1 বছর আগে মনে আছে গোলাপবাগে যে সমাবেশ, সেই সমাবেশে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিতে পেরেছিল? পারেনি। তাকে কিন্তু তখনও আর আটক করা হয়েছিল। তখন কি ঘটনা ঘটেছিল? কিছু ঘটেছিল? কিছু ঘটনা ঘটেনি। তাকে কিন্তু নিয়ে 1 মাস বা তার বেশি সময় কারাগারে আটক রাখা হলো। ওই গোলাপবাগের সমাবেশটাতে মানে সভাপতিত্ব করেছিল ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তো তখন কি বিষয়টা ছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতন এই বয়সে শতাধিক যে মামলা করা হলো নাশকতা, এটা কি সম্ভব? এমন একটা মামলা আছে যে সিটি কর্পোরেশনের সামনে, এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়া, মানে এগুলি শুনলেও কেমন লাগে। তারপরে মেজর হাফিজ, তার 80-82 বছর বয়স, তার বিরুদ্ধে এই ধরনের বলছে যে পুলিশের গাড়িতে হামলা, তারপরে রাস্তা প্রতিবন্ধক, এটা তো ফিজিক্যালিও এটা সাপোর্ট করে না। এই মানে মামলার যে এগুলো, এই জন্য এই সমস্তগুলো আদালতে যদি সেরকম আদালত হতো তাহলে তো এগুলি প্রথম দফাই বাতিল করতে, এবং কেন মামলা করা হলো ওই বাদীদের বিরুদ্ধে উল্টা মামলা হতো। এখানে তো আর বলে লাভ নেই, এখানে তো সব এক চেনের মধ্যে ঘুরতে থাকে। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, সবই আগুন সন্ত্রাসের মামলা, আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি। এটা কি মানতে চাইবে যে আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি? তাহলে 28 অক্টোবর পরে যে গণগ্রেপ্তার শুরু হলো, এগুলি কি সব মামলার আসামি? এমনও তো দেখা গেছে দেশে নাই, বিদেশে আছে অথবা কারাগারে আছে, তারপরেও এইসব মামলা হয়েছে এবং মামলায় কমিটি সুদ্ধা ধরে সবাইকে আসামি করা হয়েছে। তো এগুলি আসলে হয়তো প্রধানমন্ত্রী তো আবার একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান, তিনি এটা বলছেন, এটা বলাতে যে খুব
সবাই বিস্মিত হয়েছেন, হননি, কিন্তু বাস্তবতাটা তেমন না। আমরা প্রিয় দর্শক শ্রোতা, দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। 3 নম্বরে যে ভিডিওটা আপনাদের জন্য থাকছে, আর হ্যাঁ অবশ্যই জোবান অর্থাৎ সেই নাটকের অভিনেতা রূপান্তর নাটক নিয়ে যে কথা বলেছে, অবশেষে মুখ খুলেছে, ভিডিওটা আমি এই ভিডিওর লাস্ট মুহূর্তে দেখাবো। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে যাবেন। তো চলুন রাজনৈতিক বিষয়গুলো আগে শেষ করি। তো 3 নম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে কি বলেছে শুনে আসি। যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথা যা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। আপনি যে মামলা দেন, আপনি যে জেলখানায় আটক করে রাখেন, আপনার মনে নয় প্রধানমন্ত্রী আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে, যে তারেককে চুপ থাকতে বলো, বাড়াবাড়ি করতে নিষেধ করো, তাহলে যদি তা না করে তার মা জেলখানা থেকে বের হবে না। আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির নেতাকর্মী, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পোড়া, তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে সাজা দাও, এটা প্রমাণিত। সভাপতি অ্যাডভোকেট মুন্নি উপস্থিত আছেন, আমাদের এই দুঃসময়, এই দুর্দিনের যারা সবসময় রাজপথের সারথী, মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ ইতিমধ্যে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির সহ সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের সহকর্মী, আপনাদের সতীর্থকে আপনারা ভুলে যান। বিএনপির জন্য দিনের আলো, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ। বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে মুক্ত বাতাস গ্রহণ করা যেন নিষিদ্ধ, তাই এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে বিনা কারণে বিএনপির নেতাকর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার। বন্ধুরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নানা পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ 3.5 মাস 4 মাস কারাগারে থেকে তারা বেরোলেন। কিন্তু এই কারাগারে ঢোকানো, ধরে ফেলা, তারান্তরিত করার এই কর্মসূচি, শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে। আমার মনে হয় তিনি একটি ফোবিয়া, একটা আতঙ্কের মধ্যে বোধহয় ভুগছেন। কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানা রকম। কারাগারের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা, আয়না ঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে বেধড়ক মারপিট করা, এটাই চলে। সেই জিনিসটি আমরা বর্তমানে দৃশ্যমান দেখছি। এত নেতৃবৃন্দ একটা দামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতাকর্মীরা প্রায় 3.5 মাস 4 মাস, প্রায় 25 থেকে 26 হাজার নেতাকর্মী। তাদের অনেকেই এখনো, কয়েক হাজার এখনো বন্দী আছে। তারপরে কেন হাবিবুল নবী খান সোহেল কারাগারে, মীর নওয়াজ আলী কারাগারে, সাইফুল ইসলাম নীরব কারাগারে, তাহলে কেন হাবিবুর রশিদ হাবিব কারাগারে? প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা রুহুল কবির রিজভীর বক্তব্য, আপনাদের মতামত জানাবেন। এবার আমরা ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, চলুন তার বক্তব্যটি শুনে আসি। জনগণ এখন মাছ মাংসের চায়, মাছ মাংসের সংকট। আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার, বড়ই খাবেন বড়ই। তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন, জনগণকে বড়ই খাওয়ার সবক দেন। এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের নেতৃবৃন্দ পিক করেছে, ব্যাংকিং খাতের লুটপাট। দেখেন, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, আম জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে,
প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত, সরকারের সুবিধাভোগী আমরা কামরারা জড়িত। আজকে ব্যাঙের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে। সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায়, অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না। ব্যাঙের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে, আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে। এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে 8 থেকে 10টা ব্যাংক, তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে, ধরেন 20,000 কোটি টাকার লোন নিচ্ছে। সেই লোনের যে কিস্তি হচ্ছে সেই কিস্তি দিচ্ছেন না, ওইটাকেও আবার লোন করাই দিচ্ছেন। এইভাবে আজকে ব্যাংকগুলোকে ভাবা করে ফেলেছে। এই টাকা জনগণের টাকা, এই টাকা দেশের টাকা। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা, এই লুটেরা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, টিন শেড দেখাইছে যে এগুলো গার্মেন্টস, খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট, ফিশারিজ, এগ্রিকালচার, এইভাবে দেখাই হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে। টাকা দেশে নাই। আজকে বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা সেটা আপনারা দেখেছেন। $1 বিলিয়ন, 1000 না এখন প্রায় 1100 কোটি টাকার মতো হবে। 1100 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই টাকার জন্য আপনার হাইকোর্টে রিট করেছে। হাইকোর্ট সেই রিটের তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু আমাদের এপিল ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই। তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সংস্থা আছে, এগুলো আদালতের কাজ দেওয়া উচিত হবে না। তাহলে আদালতের কাজকে বলেন, জনগণ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সেইটার জন্য একজন ক্ষুব্ধ নাগরিক কোর্টে রিট করলো, কোর্ট একটা তদন্তের পর্যন্ত নির্দেশ দেয়। তো প্রিয় দর্শক, ভিপি নুরুল হক নূরের বক্তব্যটি আপনারা শুনলেন। এবার আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে তোমরা আগে বিএনপিকে ঠেকাও, তারপরে যত উল্টাপাল্টা কাজ করে যাও, কোনো সমস্যা নেই, এমনটাই দাবি করছে একজন নেতাকর্মী লাইভ টকশোতে। চলুন সেই লাইভ টকশো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন সেই লাইভ টকশোটি দেখে আসি। কাজ হলো যে বিএনপি খালি ঠেকাও, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, সংসদ বলি, সব জায়গায় সবাইকে বলতে তোমরা যা করার করো, লুটপাট করে দেশটা শেষ করে দাও, খালি বিএনপি ঠেকাও। আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতার কেন্দ্র হিসাবে তারা চিন্তা করে, সেখানে তারা মনে করছে না নৌকা দিয়ে দিলেই বা যে সেসব নৌকা জিতে আসবে তাহলে জাতীয় পর্যায়ে তাদের সেটা সুবিধা হবে। এগুলো করতে যে তারা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আওয়ামী লীগ তাদের একটাই তাদের ফর্মুলা, যে কোনো কিছুতেই সমস্যার সৃষ্টি করে তারা, আর সব জায়গায় তারা সেখানে খালি খুঁজে বিএনপি। আজকে উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, আজকে ব্যাংক লুট বলেন, শেয়ার মার্কেট লুট বলেন, ইভেন এমনকি সোমালিয়ায় যে ওই যে তার জাহাজ যে চিন্তায় হয়েছে সেখানেও তারা শুধু বিএনপি করে। অর্থাৎ এগুলো করতে যে তারা জাতিকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আর মূল সমস্যা সোমালিয়ার ওখানে বিএনপি কে খুঁজে বলতে আপনি কেন এটা বলেন, মানে ওখানের সাথে বিএনপি সম্পর্ক? না, কালকে একটা টকশোতে ছিলাম, ওইখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন, ওইখানেও মানে ওনার সাথে কথা হলো, তো সেখানেও দেখলাম ওই ওরা যে বিএনপি বলতে পারবে। আর ওরা প্রবলেম এখানে জানতে চাওয়া হয়েছে যে সোমালিয়ায় শিপ সোমালিয়া যে জলদস্যুরের শিপ আপনার বাংলাদেশের শিপ যে জিমি করেছে, ওখানে কি আপনারা ছিলেন বা আপনাদেরকে ইঙ্গিত করে কথা বলছেন? তাদের কথাবার্তা এরকমই মনে হয় আর কি, ওইখানেও বিএনপি আছে ওই সমস্যার। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এটা হলো যে তারা জাতিকে এক অন্ধকারের মধ্যে রেখে তারা মনে করতেছে তারা খুব আরামায়েশে আছে, বা তাদের দিনগুলো বা আপনারা বলছেন বাংলাদেশে যেসব জিম্মি হচ্ছে, যেসব হত্যাকাণ্ড চলছে, সবকিছুর সাথে সরাসরি আওয়ামী লীগ জড়িত, এমন ভাবে আপনারা বক্তব্য দিয়েছেন। না শোনেন, আমরা এইভাবে বলিনি, আমরা বারবার যে কথাটা বলি যে জাতীয় সমস্যাগুলো যেগুলো আছে সেই সমস্যাগুলোকে আমাদের জাতীয়ভাবে দেখতে হবে, এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বারবার বলে আসছি যে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। যে সেটা যেমনি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা বলছি, যেমনি করোনাকালীন আমরা বলছি, যেমনি এই পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে বলছি, যেমনি রোহিঙ্গার সমস্যা নিয়ে বলছি। অর্থাৎ জাতীয় সংকটগুলো যেগুলো আছে বা জাতীয় সমস্যাগুলো আছে, আমরা মনে করি এটার জন্য জাতির সবাই ঐক্যবদ্ধ করে সেগুলো চিন্তা করা উচিত। কিন্তু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র একমাত্র তারাই হলো দেশের কর্ণধার, তারা ছাড়া আর কেউ পারবে না, এটা পারা উচিত না। একমাত্র যেটা দেখছে না যে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, তারা থাকলেই দেশে মনে করে গণতন্ত্র থাকবে, দেশের স্বাধীনতা ঠিক মতো থাকবে, তারা মনে করে এটা। এবং এই কারণে কিন্তু আজকে সবগুলো জায়গাতে তারা সব দলীয়করণ করতে যেয়ে আজকে সবগুলোর 12টা বাজায় দিচ্ছে। আজকে স্থানীয় এই পরিষদগুলো যখন তারা দলীয় ভিত্তিতে নির্বাচনে নিয়ে আসে, তখন কিন্তু আমরা মানা করছিলাম যে কোন অবস্থাতে এটা লোকাল নির্বাচন, এটাকে কোনোভাবে জাতীয় মানে রাজনৈতিক সংগঠনগুলোর আওতায় বা ব্যানারে আনা উচিত হবে না।
তাহলে সেটা তাদের কার্যক্রম খর্ব হবে বা সেই নির্বাচনটা যথাযথ হতে পারবে না। কারণ আগে লোকাল নির্বাচনগুলোতে আমরা দেখছি ইউনিয়ন পরিষদ এগুলোতে সমাজের যারা রাজনীতির সাথে সেরকম সম্পৃক্ত না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলি, কলেজের শিক্ষক বলি, স্কুলের হেডমাস্টার বলি, বা সমাজে একটা ভালো কাজ করতেছে এই ধরনের লোকজনগুলো সমাজের মানুষ একত্রিত হয়ে তাদেরকে সেই নির্বাচনগুলোতে নিয়ে আসতো বা তাদেরকে সে জায়গায় দায়িত্বটা দিত। কিন্তু এগুলো আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতার কেন্দ্র হিসাবে তারা চিন্তা করে, সেখানে তারা মনে করছে না নৌকা দিয়ে দিলেই বা যে সেসব নৌকা জিতে আসবে তাহলে জাতীয় পর্যায়ে তাদের সেটা সুবিধা হবে। এগুলো করতে যে তারা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। আজকের এই লোকাল নির্বাচনেও আজকে একই অবস্থা, যেটা আজকে আপনি বললেন যে বিএনপি নির্বাচন যাবে না, আবার তারা একই সিদ্ধান্ত নিল। তো বিএনপি এছাড়া উপায়টা কি, বিকল্পটা কি? বিকল্প তো কিছু নাই। কারণ এখানে এই সমস্ত লোকাল নির্বাচন গুলো তো আমি যে গতকালকে যেহেতু ওই বিষয়ে বললাম, গতকাল গেলে অন্তত পক্ষে আপনারা দেখতে তো পারতেন যে তারা আপনাদের সাথে কি আচরণ করছে, আপনারা কি গণতান্ত্রিক একটা পরিবেশ পান কিনা, এই একটা যাচাই করবার তো সুযোগ হতো। সেটা কি শোনেন, এটা তো আমি আবার আজকে রিপিট করতেছি, গতকালকেও সেটা বলছি, নৌপরিবহন মন্ত্রীর এলাকা দিনাজপুর নিয়েই বলছি যে দিনাজপুরের সেখানে মেয়র, দিনাজপুর প্রপার সিটিতে সেখানে মেয়র নির্বাচনে বিএনপির আগের মেয়র ছিল, সেই মেয়র অনেক পপুলার, সে আবার এবারও নির্বাচিত হয়ে আসছে। কিন্তু সে নির্বাচিত হয়ে আসার পর এখন পর্যন্ত তাকে চেয়ারে বসতে দিচ্ছে না, তাকে চেয়ারেই বসতে দিচ্ছে না। আপনি এর আগে মনে করেন গাজীপুরের আমাদের মান্নান সাহেব মেয়র নির্বাচিত হয়ে আসলো, নির্বাচিত হওয়ার পরে তাকে চেয়ারে বসাতে দূরের কথা, তার জেলখানায় তার সময় কেটে গেল, তাকে মরতেই হলো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। সেই জোভান অর্থাৎ রূপান্তর নাটকের বিষয়টি নিয়ে তিনি অবশেষে মুখ খুলেছে। চলুন আর কথা না বাড়ে শেষ ভিডিওটি দেখে আসি। আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন। এই ঈদে আমার বেশ কিছু নাটক রিলিজ পেয়েছে এবং প্রথম দিন থেকেই খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছিলাম আপনাদের। এইটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারতো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে, কিন্তু সেটা হয়নি। একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি। আমি কিন্তু একদমই ভালো নেই। সো আপনারা এটা বুঝতেই পারছেন, কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে। এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার। আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি দীর্ঘ 11 বছর যাবত নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান, এটার পেছনে আসলে আমার একার অবদান নেই। অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি। তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া, একটু তাদের খুশি। এই কারণে আসলে এত কষ্ট করি আমি। তো এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে। তাই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 6টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 6টি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে জানার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।